ম্যাডাম আপনি বাংলাদেশকে আর 1 মাস 2 মাস বা একদম নিকট ভবিষ্যতে আসলে কোন বাংলাদেশটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? আমি যে বাংলাদেশটা দেখতে এখন চোখের সামনে মানে গত কয়েক বছর দেখে এসেছি সেই বাংলাদেশ আমি দেখতে চাই নাই। সেই বাংলাদেশে আমার নিজেকে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। এখন যে বাংলাদেশ দেখছি সেখানে পরিবর্তনের ডাক এসছে, কিন্তু আমি এত রক্ত, এত মৃত্যু, এত আর্তনাদ, এত হাহাকার নিতে পারছি না। আমাদের শিক্ষার্থীরা মারা যাচ্ছে, সেটাও যেমন আমাকে বা আমাদের সকলকে প্রচন্ড ব্যথাতুর করে তোলে। একইভাবে যেমন একজন খুলনাতে একজন পুলিশ মারা গেলেন, তার স্ত্রীর কান্না Absolutely. যদি আপনি শোনেন, একই রকম ও তো আর কোনোদিন ওর স্বামীকে ফেরত পাবে না, ওর বাচ্চা তো আর কোনোদিন বাবা ডাকতে পারবে না। সবার তো দুঃখ একই। আপনার বাবার মৃত্যুর দুঃখ আপনার যেমন, আমার বাবার মৃত্যুর দুঃখ আমার ওরকম। নাগরিকদেরকে তো সম্মান করতে হবে। কোনোদিন তো সম্মানটা পেলাম না এই দেশে। আমি যদিও পেয়েছি, কিন্তু আমজনতা, রাষ্ট্রযন্ত্র বাদ দেন, একটা হাসপাতালে যাবে চিকিৎসার জন্য, সাধারণ মানুষকে কোনোদিন সম্মান করে কথা বলা হয়? মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসলো বিদেশ থেকে, তাদেরকে তাদের ব্যাগ যেভাবে করে কাস্টমস দেখে, সেটা তো মানে একদম মানুষের কোনো মর্যাদাই তো সাধারণ মানুষ এখানে পায় না। আপনি বাংলাদেশে এখনো ট্রাফিক পুলিশকে দেখবেন রিকশাওয়ালাকে পিটায়। ট্রাফিক পুলিশকে এই অধিকার কে দিয়েছে রিকশাওয়ালাকে পিটাতে? আপনি এখনো দেখবেন ইয়াং দুটা ছেলে রিকশা করে যাচ্ছে, পুলিশ হঠাৎ করে রিকশাটা থামিয়ে ওদের পুরা গা ধরে ধরে চেক করতেছে ওদের গায়ের মধ্যে গাঁজা বা কিছু আছে কিনা। এবং ওই কলেজে পড়ুয়া বা ইউনিভার্সিটি পড়া ছেলেরা প্রতিবাদও করতে পারতেছে না। প্রতিবাদ করলেই পকেটে কিছু ঢুকিয়ে দিয়ে ভুয়া মামলা দিয়ে দেওয়া হবে, কারণ একটা মিনিমাম মামলার টার্গেট দেওয়া আছে। ফলে বাংলাদেশে কোন সার্ভিস সেক্টরে নাগরিকেরা সার্ভিস পায় আমি জানি না। কোন জায়গায় তারা গেলে তারা সম্মান পায় এটা আমি জানি না। এরকম বাংলাদেশের জন্য তো আমরা স্বাধীন হইনি। যে সাম্যের কথা বলা হয়, সমতার কথা বলা হয়, সেটা তো আমরা কখনোই পাইনি। এই যে মানুষ কখনো না পাওয়ার একটা দুঃখ ছিল, তারপরেও 5 বছরে গিয়ে একটা ভোট দিত। যখন ভোট দিত তখন জানতো যে এই সরকারের মনেও ভয় থাকতো যে আমাকে তো ভোটে আবার সরাই দিবে, দুই একটা ভালো কাজ করতো বা রাইট। সীমা অতিক্রম করতো না। এখন তো সীমা অতিক্রম করে চলে যাচ্ছে। ফলে এখন যে বাংলাদেশ, সেখানে আসলে আমরা যদি রিফর্ম না করি, আমরা যদি সিস্টেম গুলোর ভিতরে চেকস অ্যান্ড ব্যালেন্স না ঢুকাই, তাহলে যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, এবং যে যায় লঙ্কায় সেই হয়েছে রাবণ। এটাই আমরা প্রতিবার দেখে গেছি। হ্যাঁ, ফলে সেই জায়গায় আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স এনে তারপরে আমাদের আগাতে হবে। এটা কি করে সম্ভব? আপনার এইটা আপনার সম্ভব হচ্ছে জি, অ্যাডভাইস কি এইটা থাকবে? সম্ভব হুম। হচ্ছে, দেখেন আমাদের যখন একটা হচ্ছে যে আমাদের সংবিধানটা জনগণের মতামতের ভিত্তিতে কাটাছেঁড়া কখনো করা হয়নি। হুম। সবসময় মার্শাল ল রিজিম এসে কাটাছেঁড়া করে গিয়ে দিয়ে গেছে, বা বিতর্কিত সংশোধনী আনা হয়েছে। কখনো সর্বদলীয় ঐক্যের মাধ্যমে সংশোধনী আনা হয়নি, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারেরটা আনা হয়েছিল, তাই তো? হুম। হুম। এটা সম্ভব হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে নিয়ে, সে সে যেরকমই হোক না কেন, তাদেরকে নিয়ে বসে তারা কিরকম জীবন চান, তারা সরকার প্রধানের কতটুকুন ক্ষমতা চান, তার ক্ষমতার কতটুকুন ভারসাম্য চান, তারা বিচার ব্যবস্থা থেকে কি চান, বিচার ব্যবস্থার স্বাধীনতা বলতে তারা কি বুঝেন, তারা কেমন পুলিশ প্রশাসন চান। আমাদের সেই 1800 কত সালের আইন দিয়ে এখনো পুলিশ বাহিনী চলছে, আপনি ভাবতে পারেন? তো এই বিষয়গুলো পাবলিক ডিবেট এবং ডিসকোর্সের মাধ্যমে ঠিক করে নিয়ে তারপরে রাজনীতিবিদেরা তাদের প্রুডেন্স দিয়ে প্রস্তাব দিয়ে আবার জনমত যাচাই করবে। জনমত যাচাই করা কিন্তু কঠিন কিছু না। হ্যাঁ, আর রাইট। অন্যান্য দেশগুলোতে যাদের অনেক বেশি যুদ্ধ এরকম এরকম পরিবেশ ছিল, এত বেশি সিভিল টেনশন ছিল, তারাও তো সমস্যাগুলোর সমাধান করেছে। এমন তো না যে সব দেশই সিরিয়ার মতন হয়েছে, এমন তো না যে সব দেশই ইজিপ্টের মতন হয়েছে, রুয়ান্ডাও তো ঘুরে দাঁড়িয়েছে, তাই না? তো এই আরেকটা বড় কথা কি, মানুষকে ঐক্যবদ্ধ হতে থাকতে দিতে হবে। আমাদের রাজনীতি এমন হয়ে গেছে, ও তুমি এই দল করো যেন আমি অস্পৃশ্য, তুমি ওই দলের পক্ষে কথা বললো যেন আমি অস্পৃশ্য হয়ে গেলাম। এটা করতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে জাতীয় ঐক্য করার এবং পরিবর্তনের সাথে জাতীয় ঐক্য। আপনাকে একটা কথা বলি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা রেগুলার না। কয়দিন আগে আপনাদের মতন বয়সী একটা, মানে আপনাদের প্রজন্মেরই একজনের একটা ফেসবুক পোস্ট দেখলাম, সাধারণ একটা পোস্ট।
সেখানে মানুষ যে মানে তরুণ প্রজন্ম যেইভাবে করে তাদের চিন্তা চেতনা বলছে যে এইখানে একদম স্টক মার্কেট থেকে নিয়ে শুরু করে স্টক হুম মার্কেট থেকে নিয়ে শুরু করে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী হলে তার ক্ষমতা কি, রাষ্ট্রপতির ক্ষমতা কি, সংসদ 1 কক্ষ বিশিষ্ট হবে নাকি 2 কক্ষ বিশিষ্ট হবে, ন্যায়পাল থাকতে হবে, মানে যাবতীয় কথা তার। আমি তো বিশ্বাস করেন, আই এম রিয়েলি ইমপ্রেস। কাজে এটা কিন্তু ভাববেন না রকেট সায়েন্স, ভাববেন না পিপল ডোন্ট নো। সাধারণ জনগণ হয়তো এটা আর্টিকুলেট করতে পারে না, হয়তো right. স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ এই কথাটা বলতে পারে না, কিন্তু তারা ঠিকই বুঝে যে আমার চেয়ারম্যানের কোনো পাওয়ার নেই, যা বলবে এমপি সাহেব বলবে। মানুষ কিন্তু এটা চায় না, কারণ মানুষ কি এমপি সাহেবের কাছে যাইতে পারে তার সব সমস্যা নিয়ে? সকল মানুষ তো পারে না, চেয়ারম্যানের কাছে যেতে Right. পারে। আরেকটা কথা হচ্ছে যে নেতৃত্বে কিন্তু গুণগত পরিবর্তন দরকার। আপনি দেখবেন প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু হেভিওয়েট সন্ত্রাসী ধরনের নেতা থাকে। এই হুম সন্ত্রাসী ধরনের নেতাদেরকে বাদ দিতে হবে, কোয়ালিটেটিভ চেক কিন্তু আমাদের লাগবে। সো কি করতে হবে, এটা রকেট সায়েন্স না, বিশ্বের অন্য অনেক দেশ এগুলো করে ফেলেছে, আমাদের এই প্রজন্ম এগুলো মুখস্থ জানে। ফলে কিন্তু হবে, করবে নাকি তারা? তারা তো খালি ক্ষমতায় যে বসে সে তো আর ক্ষমতাটা ছাড়তে চায় না। আজকে একটা ফেসবুকে কার্টুন দেখলাম যে যে কোনো স্বৈরাচারী সরকারের চেয়ার থেকে দেহটাকে আলাদা করাটাই হচ্ছে সবচেয়ে কঠিনতম অপারেশন। হ্যাঁ, তো right. যে ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না, তাদেরকে বুঝাতে হবে এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। যদি দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকো তাহলেই যাও। Rightfully said, ম্যাম। আমরা এখন দু চারটা প্রশ্ন নিব আমাদের সঙ্গে যারা